একটা দেশের অর্থনীতি কিভাবে বড় হয় বা কিভাবে উন্নতি করে এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মাথাতেই ঘোরে। চলুন আজ আমরা ঠিক এর পেছনের মূল চালিকা শক্তিটা কি সেটা একদম সহজ করে বোঝার চেষ্টা করি। আচ্ছা, যে কোনো বড় কিছুরই তো একটা শুরু থাকে, তাই না? ঠিক তেমনি একটা অর্থনীতির যে বৃদ্ধি বা গ্রোথ, সেটার শুরুটা ঠিক কোথা থেকে হয়? চলুন এই প্রশ্ন দিয়েই শুরু করা যাক। তাহলে আসুন একদম গোড়ায় চলে যাই। যে কোনো অর্থনীতির পেছনে কিন্তু একটা খুব সাধারণ কিন্তু খুব শক্তিশালী চক্র বা সাইকেল কাজ করে, একটা অন্তহীন আবর্তন। সেটা কি, চলুন দেখে নিই। দেখুন, ব্যাপারটা খুবই সহজ। একদিকে জিনিস তৈরি হচ্ছে, মানে উৎপাদন হচ্ছে। এই উৎপাদনের ফলেই কিন্তু আয় তৈরি হয়, মানে মানুষের হাতে টাকা আসছে। আর তারপর সেই টাকা দিয়েই আবার সেই তৈরি হওয়া জিনিসগুলোই কেনা হচ্ছে, মানে যা তৈরি হলো সেটাই কেনার জন্য টাকা তৈরি হলো। এটা একটা সেলফ সাস্টেনিং লুপের মতো, নিজে নিজেই চলতে থাকে। কিন্তু আমরা যে জিনিস বা পণ্যের কথা বলছি, সেগুলো কি সব একই রকম? না, এখানে একটা খুব জরুরি ভাগ আছে। মূলত এই পণ্যগুলোকে দুটো বড় ক্যাটাগরিতে ভাগ করা যায়। একদিকে আছে সেই সব জিনিস যা আমরা সরাসরি ব্যবহার করি নিজেদের চাহিদা মেটানোর জন্য, যেমন ধরুন খাবার, পোশাক বা একটা কলম। এগুলোকে বলা হয় ভোগপণ্য বা কনজিউমার গুডস। আর অন্যদিকে আছে এমন সব জিনিস যা কিন্তু সরাসরি ব্যবহার হয় না, বরং অন্য জিনিস তৈরি করতে কাজে লাগে, যেমন একটা কারখানার মেশিন, একটা কনভেয়ার বেল্ট বা একটা স্ক্রুড্রাইভার। এগুলো হলো মূলধনী পণ্য বা ক্যাপিটাল গুডস। এই যে দুই ধরনের পণ্যের কথা বললাম, এখান থেকে কিন্তু একটা দারুণ অর্থনৈতিক ধাঁধার জন্ম হয়। ধাঁধাটা হলো, কে কি কিনছে আর টাকাটাই বা কার হাতে যাচ্ছে? ব্যাপারটা একটু খতিয়ে দেখা যাক। উৎপাদনের ফলে যে আয়টা হয় সেটা তো পুরোটাই চলে যায় পরিবারগুলোর কাছে, তাই না? মানে মাইনে বা লাভ হিসেবে। আর পরিবারগুলো সেই টাকা দিয়ে কি কেনে? সাধারণত ভোগপণ্য, মানে নিজেদের ব্যবহারের জিনিস। কিন্তু অন্যদিকে ফার্ম বা সংস্থাগুলো কি কেনে? তারা কেনে মূলধনী পণ্য, মানে যন্ত্রপাতি। এখানে একটা আপাত বিরোধাভাস বা কন্ট্রাডিকশন তৈরি হচ্ছে। তাহলে মূল প্রশ্নটা কি দাঁড়ালো? যদি উৎপাদনের সব আয় পরিবারগুলোর কাছেই যায় আর তারা শুধু ভোগপণ্যই কেনে, তাহলে এই যে মূলধনী পণ্য মানে মেশিনপত্র, এগুলো কেনার বাজারটা তৈরি হয় কিভাবে? ফার্মগুলো টাকাটা পায় কোত্থেকে? এই জটিল ধাঁধার উত্তরটা কিন্তু ভীষণ সহজ। এতটাই সহজ যে মাঝে মাঝে বিশ্বাস হতে চায় না, কিন্তু এর প্রভাব কিন্তু অমোঘ বিশাল। উত্তরটা হলো একটাই শব্দ: সঞ্চয়। হ্যাঁ, সঞ্চয়, অর্থাৎ বর্তমান ভোগ থেকে নিজেদের বিরত রাখা। সঞ্চয় জিনিসটা কি? খুব সহজভাবে বললে, আয়ের যে অংশটা পরিবারগুলো বর্তমান ভোগের জন্য খরচ করে না, সেটাই হলো সঞ্চয়। মানে যে টাকাটা খরচ না করে জমিয়ে রাখা হলো। এই যে পরিবারগুলো তাদের আয়ের একটা অংশ খরচ করল না, এই টাকাটা দিয়েই কিন্তু সংস্থাগুলোর জন্য বিনিয়োগের রাস্তা খুলে যায়। কিভাবে? এই সঞ্চয় করা টাকাটাই ব্যাংক বা অন্য কোনো মাধ্যমে ফার্মগুলোর কাছে পৌঁছায়, আর তখন তারা সেই টাকা দিয়ে মূলধনী পণ্য কিনতে পারে। তাহলে চলুন এবার একটু গুছিয়ে দেখা যাক কিভাবে এই সাধারণ সঞ্চয়ের ধারণাটা একটা গোটা অর্থনীতির প্রবৃদ্ধির ইঞ্জিনে জ্বালানি হিসেবে কাজ করে। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সঞ্চয়ের প্রাথমিক যোগান ছাড়া বিনিয়োগ করা সম্ভব হতো না এবং কোনো সম্প্রসারণও হতো না। এর মানে হলো, সঞ্চয় না থাকলে বিনিয়োগ হবে না, আর বিনিয়োগ না হলে অর্থনীতির আকারও বাড়বে না। একদম সহজ হিসেব। তাহলে পুরো চক্রটা কেমন দাঁড়াচ্ছে? ১. পরিবারগুলো তাদের ভোগ কমিয়ে সঞ্চয় করে। ২. এই সঞ্চয়ের ফলে একটা ফান্ডের ভাণ্ডার তৈরি হয়। ৩. ফার্মগুলো সেই ফান্ড ব্যবহার করে বিনিয়োগ করে। ৪. এই বিনিয়োগ দিয়ে নতুন মূলধনী পণ্য মানে যন্ত্রপাতি কেনা হয়। আর ৫ নম্বর ধাপে এই নতুন যন্ত্রপাতির ফলে অর্থনীতির উৎপাদন ক্ষমতা আরও বেড়ে যায়। এভাবেই গ্রোথ সাইকেলটা চলতে থাকে। তাহলে মূল কথাটা কি? মূল শিক্ষাটা হলো, অর্থনৈতিক প্রবৃদ্ধির একদম প্রথম ধাপটা হলো বর্তমান ভোগ থেকে বিরত থাকা, অর্থাৎ সঞ্চয় করা। এই সঞ্চয়ই বিনিয়োগের জন্ম দেয়, আর এই বিনিয়োগের ফলেই নতুন মূলধনী পণ্য আসে, যা একটা অর্থনীতির ভবিষ্যতের উৎপাদন ক্ষমতাকে বাড়িয়ে তোলে। এটাই হলো আসল কথা। সবশেষে একটা প্রশ্ন রেখে যায়, যদি প্রবৃদ্ধির এই চক্রটা এতই সহজ আর শক্তিশালী হয়, তাহলে কি এমন হতে পারে যা এই সুন্দর শৃঙ্খলাটাকে ভেঙে দিতে পারে? কি কি কারণে এই চক্রটা ঠিকমতো কাজ নাও করতে পারে?